ঈদের লম্বা ছুটি শুরু। রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস ব্যাহত। বহির্নোঙরে জাহাজ জট। ঈদে কার্যক্রম চালু রাখতে বিশেষ টাস্ক ফোর্স। যুক্তরাষ্ট্র থেকে অধিকাংশ প্রবাসী দেশে পাঠিয়েছেন কোরবানির অর্থ। সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে কাতার থেকে। দূষণের সবচেয়ে বড় উৎস প্লাস্টিক বর্জন। আইন থাকলেও তো অকার্যকর। প্রতিশ্রুতিতেই দায় সারছে সরকার। পাট মন্ত্রণালয় আলাদা উদ্যোগও নিয়েছে, যেটা হয়তো ঈদের পরে কাজটা শুরু হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা, এটা আমরা সকল সরকারি দপ্তরে বলছি ওখান থেকে সরে আসতে। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। শুরু হয়েছে ঈদের লম্বা ছুটি। রেল ও বাস স্টেশনগুলোতে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। সেই খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, এবারের যে পবিত্র ঈদ উল ফিতর ছিল, সবাই বলেছেন যে রেল যাত্রাটা বিশেষ করে সবচেয়ে স্বস্তির কেটেছে। ঈদ উল আজহার চিত্রটা কেমন সেটা একটু জানতে চাই। যাত্রীর চাপ সেখানে কেমন দেখছেন এবং এবারের ঈদ যাত্রাও কি গেলবারের মতো স্বস্তির হচ্ছে কিনা? মুক্তি স্বস্তির যাত্রা তো হচ্ছেই। গতকালকেও আমরা দেখেছি ট্রেন স্টেশনে কমলাপুরে এবং বিমানবন্দর রেল স্টেশনে, কল্যাণপুর বাস স্ট্যান্ডে, গাবতলী বাস স্ট্যান্ডে আমরা ঘুরে দেখেছিলাম। এবং আজকেও যেটি দেখেছি, আপনি যে এই ট্রেনটি যেতে দেখছেন মহানগর প্রভাতী, যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেল, এই ট্রেন কিন্তু ঠিক সময় মতোই ছেড়ে গেছে। যদিও 15 মিনিট বিলম্ব হয়েছে। 7:45 ছেড়ে যাওয়ার কথা ছিল, এখন ঘড়ির কাঁটায় 8টা 15 মিনিট বিলম্বে এটি ছেড়ে গিয়েছে। অর্থাৎ এই যে কমলাপুর স্টেশনে আমরা সকাল থেকে যখন লক্ষ্য রাখছিলাম, সবগুলো ট্রেনেই কিন্তু ঠিক সময় ছেড়ে যাচ্ছে। কিছু ট্রেন হয়তো 10 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট এরকম বা 5 মিনিট এরকম বিলম্বে ছেড়ে যাচ্ছে। কিন্তু এবং যাত্রা নিয়ে এখানে যাত্রীদের তেমন কোনো অভিযোগ শুনতে পাইনি। যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তারা তো খুব স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন, এবং যারা আগে টিকিট কাটতে পারেননি তাদের কিন্তু এখানে স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এবং আপনি যেটি বিগত বছরগুলোর কথা তুলছিলেন, সেই বিষয়টিও এখানে যাত্রীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে স্ট্যান্ডিং টিকিটের আসলে সেভাবে ব্যবস্থা ছিল না। মানুষ ছাদে করে বা তাদের একটি ঝক্কি ঝামেলার মধ্য দিয়ে মূলত এই ট্রেন যাত্রা তাদের করতে হতো। কিন্তু রমজানের ঈদ এবং এই কোরবানির ঈদে তারা যেহেতু যাত্রা করছেন, এবং এখানে যারা স্টাফ রয়েছেন, এই রেলওয়ে কর্মকর্তা কর্মচারী, বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, বা এখানের যারা যাত্রী তাদের সাথে তো কথা বলেছি, এবং যারা এখানে কুলির কাজ করছেন তাদের সাথেও জানার চেষ্টা করেছি আসলে বিগত বছরগুলোর চেয়ে এবারের দৃশ্য বা চিত্র তারা কেমন দেখছেন। প্রত্যেকেই কিন্তু বলছেন যে বিগত বছরগুলোর তুলনায় যাত্রীর চাপ কম, এবং সেখানে তারা বলছেন যে একটি সুস্থ ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসার ফলেই মূলত এই যে অত্যাধিক যাত্রীর চাপ দেখা যায়, যে ঈদের 1 বা 2 দিন আগে যাত্রীর একটি চাপ তৈরি হয়, সেটি আসলে তৈরি হয়নি একটি শৃঙ্খলার মধ্যে চলে আসার ফলে। এবং যাত্রীরা বা টিকিট নিয়ে বা প্রতি বছর যে কালোবাজারির টিকিটের অভিযোগ, সেটি নিয়ে যাত্রীদের মধ্যে তেমন অভিযোগ লক্ষ্য করা যায়নি। কিন্তু যারা অনলাইনে টিকিট কাটছেন তাদের একটি অভিযোগ, তারা বলছিলেন যে টিকিটের আসন সংখ্যা যখন অগ্রিম তারা কেটেছেন তখনকার ঘটনা বলছেন, যে আসন সংখ্যা শূন্য দেখালেও তারা সেটি কাটতে পারছিলেন না। সেইখানে যারা আসলে এই প্রক্রিয়ার সাথে যুক্ত বা অনলাইন টিকিটের সাথে, সেখানে একটি কারচুপির অভিযোগ তারা করছেন। এছাড়া বা সেই ধরনের কোনো অভিযোগ আসলে এখানে পাওয়া যাচ্ছে না। এবং প্রত্যেকটা ট্রেন যেটি বলছিলাম, যে এখানে যেটি আন্তনগর কিংবা যে কমিউটার ট্রেন বা লোকাল ট্রেন, সবগুলোই কিন্তু খুব সময় মতোই ছেড়ে যাচ্ছে, এবং যাত্রীদের যে ভোগান্তির চিত্র বা সেটি সেভাবে দেখা যাচ্ছে না, এবং যাত্রীদের মধ্যে এক ধরনের সন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ। জাওয়াদ মাহমুদ আমাদেরকে ঈদের রেল যাত্রার খবর জানাচ্ছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এদিকে ঈদ যাত্রা উত্তরবঙ্গগামী মহাসড়কগুলোতে চাপ বেড়েছে কয়েক গুণ। বিকল যানবাহন ও অতিরিক্ত চাপের কারণে তীব্র যানজটে নাকাল যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 23 কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এদিকে যমুনা সেতু ও সংযোগ মহাসড়কেও যানবাহনের দীর্ঘ সারি।
ঘর ফেরা মানুষের ঈদযাত্রা আরও খবর জানাতে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে কাউসার আহমেদ ও সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। তো শুরুতে কাউসার, জানতে চাই, আগের সংবাদে যুক্ত ছিলেন, ঘণ্টাখানেক পার হয়ে গেছে, তো এই সময়ের মধ্যে মহাসড়কের যানজট পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা, কি দেখছেন সেখানে? জি মুক্তি, আমার পেছনে কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে প্রায় 15 মিনিট যাবত। এর আগে 1 মিনিট গাড়ি চলাচল করলেও 20 থেকে 25 মিনিট গাড়ি থেমেছিল, আর এখন কিন্তু টানা গাড়ি থেমে আছে। গাড়ি এক এক ফুটও সামনের দিকে আগাচ্ছে না। এই মহাসড়কের যারা পুলিশের দায়িত্ব পালন করছেন, এছাড়াও যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে যে এই যে সংযোগ সড়কে 14 কিলোমিটার এলাকায় রাত থেকে একাধিক গাড়ি বিকল এবং একাধিক দুর্ঘটনার কারণে এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আর এই মহাসড়ক যারা ব্যবহার করে থাকেন তারা বলছেন যে এই যানজটে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কিন্তু তারা বলছেন যে এই মহাসড়কের পুলিশ সহ জেলা প্রশাসনের যারা রয়েছেন তারা যদি সঠিক দায়িত্ব পালন করতো তাহলে এই মহাসড়কে যে যারা চালক রয়েছে বেপরা গতিতে যানবাহন চালিয়ে থাকে বা যারা ঘুমিয়ে থাকে তারা সঠিকভাবে যানবাহন চালাতো এবং যানজট হতো না। আর এদিকে এই অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে 6টা 20 থেকে 6টা 50 মিনিট পর্যন্ত এই যমুনা সেতুর উভয় লেন দিয়ে উত্তরবঙ্গের দিকে যানবাহন চলাচল করেছে। তখন ওই সময়টাতে উত্তরবঙ্গ থেকে কোনো যানবাহন টাঙ্গাইল বা ঢাকার দিকে আসেনি। তো এখনো পর্যন্ত কিন্তু যানজট হচ্ছে, মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে 24 ঘন্টায় 18 থেকে 20 হাজার যানবাহন পারাপার হলেও ঈদকে ঘিরে এই যানবাহনের সংখ্যা বেড়েছে প্রায় 3 পর্যন্ত। 24 ঘন্টা প্রতি 7 লাখ টাকার উপরে এতে টোল আদায় হয়েছে 3 লাখ টাকার উপরে। আর যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে এই অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে স্বাভাবিক সময়ে উভয় প্রান্তে 12টি টোলের মাধ্যমে 12টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলো। ঈদকে ঘিরে আলাদা মোটরসাইকেলের লেন সহ উভয় প্রান্তে প্রায় 18টি বুথের মাধ্যমে কিন্তু টোল আদায় করা হচ্ছে। আর এদিকে যানজট নিরসনে জেলা পুলিশের প্রায় 6 শতাধিক সদস্য দায়িত্ব পালন করছে 4 শিফটে। আর এছাড়াও এই মহাসড়কের যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বারবার অভিযোগ করছেন যে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা হলেও বা তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মহাসড়কে দায়িত্ব পালন করার কথা থাকলেও আমাদের চোখে সেই দৃশ্যটি এখনো চোখে পড়েনি। তবে মহাসড়ক ব্যবহারকারীরা ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন অতিরিক্ত ভাড়া আদায়ের নেওয়ার বিষয়। তো এই ছিল আমার কাছে মহাসড়কের সবশেষ তথ্য। মুক্তি, এবারে রিফাত, আপনার কাছে জানতে চাই যে যমুনা সেতুর পর যান চলাচল স্বাভাবিক রয়েছে কিনা এবং টোল প্লাজার দুর্ভোগ কেন নিরসন করা যাচ্ছে না? মুক্তি, আসলে আর একদিন পরে যেহেতু ঈদুল আজহা, শেষ মুহূর্তে যারা বাড়ি ফিরছে তাদের চাপ কিন্তু এই মহাসড়কে বেড়েছে। বিশেষ করে গতকাল অফিস ছুটি হওয়ার পর থেকে কিন্তু এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। পাশাপাশি টাঙ্গাইলে যেহেতু যানজট ছিল, সেই যানজটের প্রভাবও কিন্তু এই মহাসড়কে পড়েছে। আমরা ভোর থেকে দেখেছি যে অতিরিক্ত যানবাহনের কারণে সেতুর উপরে মাঝে মধ্যেই ধীরগতি তৈরি হয়েছে। বিশেষ করে সেতুর যে টাঙ্গাইল অংশের যে টোল প্লাজা রয়েছে, সেই টোল প্লাজায় কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপের কারণে এই ধীরগতিটা তৈরি হচ্ছে। আসলে প্রতি বছরের সারা বছরই কিন্তু এই মহাসড়কে যানবাহনের চাপ থাকে, তবে বছরে প্রতিদিন 20 থেকে 25 হাজার সর্বোচ্চ যানবাহন চলাচল করলেও গত 2 দিনে কিন্তু এই সংখ্যা 2 গুণ থেকে 3 গুণ পর্যন্ত হয়েছে। আমরা গতকালের যেটি হিসাব শুনেছি, আমরা গতকালে প্রায় 51,000-এর উপরে যানবাহন পারাপার হয়েছে এবং রাত 12টার পর থেকে আর সকাল পর্যন্ত প্রায় প্রচুর সংখ্যক কিন্তু মোটরসাইকেলের পাশাপাশি ট্রাক, পণ্যবাহী ট্রাক এবং বাসের সংখ্যাও এই মহাসড়কে বৃদ্ধি পেয়েছে। তবে আসলে টাঙ্গাইলে যে যানজটটি তৈরি হয়েছে, সেই যানজটের কারণে আসলে বাস মাঝে মধ্যে এই যানবাহনগুলো চাপ এই মহাসড়কে পড়ছে। তবে আসলে এই মহাসড়কে এখন পর্যন্ত যমুনা সেতু থেকে সিরাজগঞ্জের যে হাটিকুমরুল মোড় পর্যন্ত 22 কিলোমিটার মহাসড়ক রয়েছে। এই মহাসড়কে এখন পর্যন্ত কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি, যে কারণে আসলে
সেতু পার হওয়ার পর উত্তরবঙ্গগামী যে মানুষগুলো রয়েছে তাদের ভোগান্তি ছাড়াই কিন্তু এই সিরাজগঞ্জ অংশ পাড়ি দিতে পারছে। তবে বেলা যত গড়াচ্ছে যানবাহনের চাপ এই মহাসড়কে আরো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে আসলে টাঙ্গাইলের যে ভোগান্তি সেই ভোগান্তি কাটিয়ে আসলে কতটুকু স্বাচ্ছন্দ্যে উত্তরবঙ্গের মানুষ এই মহাসড়ক পাড়ি দিতে পারবে সেই প্রশ্ন কিন্তু আসলে তাদের মধ্যে রয়েছে। তবে এখন পর্যন্ত এই মহাসড়কে স্বাভাবিক অবস্থায় রয়েছে, কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। পাশাপাশি এই সময় আমরা আসলে দেখি যে ঢাকার যে লক্কর চক্কর গাড়িগুলো এই মহাসড়কে চলাচল করে সেই লক্কর চক্কর গাড়িও এখন পর্যন্ত কোনো বিকলের ঘটনা আমরা শুনিনি। তবে বলা যায় যে এখন পর্যন্ত উত্তরবঙ্গের এই সিরাজগঞ্জ অংশে ঈদ যাত্রা স্বস্তির ছিল। তো এই ছিল আমার কাছে উত্তরবঙ্গ মহাসড়ক থেকে সবশেষ। কোরবানির ঈদ ঘিরে টাঙ্গাইলে প্রায় 2.5 লাখ পশু প্রস্তুত করেছেন 27,000 খামারি। খামারিরা বলছেন গোখাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে শঙ্কিত তারা। এদিকে প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন হাটের সুষ্ঠু ব্যবস্থাপনায় কাজ করছে মেডিকেল টিম। এছাড়া কোরবানি ঘিরে কসাই ও ইমামদের দেয়া হয়েছে প্রশিক্ষণ। কাউসার আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত। টাঙ্গাইলের বেলতা গ্রামের প্রান্তিক খামারি শাহাদাত হোসেন ঈদ কেন্দ্র করে ব্রাহ্মা, ফিজিয়ান ও দেশীয় জাতের 8টি ষাঁড় লালন পালন করেছেন। তবে গরুর উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় এই খামারি। খাদ্যর দামটা অসহনীয়। সারা বাংলাদেশে ধানের দাম বাড়ে নাই, পুরার দাম কিন্তু ডাবল। সারা বাংলাদেশে গমের দাম বাড়ে নাই, গমের পুষির দাম কিন্তু মানে দিন দিন মানে বাড়তি আছে। এটা হলো লাগামহীন। শাহাদাত হোসেনের মতো জেলার প্রায় 27,000 খামারি গরুর দাম নিয়ে শঙ্কায় রয়েছেন। তারা বলছেন প্রতি বছর যে হারে খড়, খৈল, ভুসি, বিভিন্ন খাদ্যের দাম আর চিকিৎসার খরচ বাড়ছে সে হারে পশুর দাম বাড়েনি। এতে পশুপালনে নিরুৎসাহিত হচ্ছেন তারা। এদিকে পশুর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খাদ্যের দাম সব দিক দিলে বেশি, খেরের দাম বেশি, ভুসির দাম বেশি। খাদ্যের দামটা কমে দিলি আমরা মানে মনে করেন যে একটুকা বাঁচমি। 8টা গরু ছিল, খের ছিল, মানে পালতে পারছি। এখন তো খেরও ফুরিয়ে গেছিল, খেরের হার কমাইছিল দেখে আমি গরু কমিয়ে দিছি। গতবার পালছিলাম 16টা, এবার দেখে কমিয়ে ওই খাদ্য খামারের দামের জন্য মাত্র 10টা গরু লালন পালন করতে। বাইরে থেকে কোনো গরু দেশে না হয় তাহলে আমরা দেশের লোকগুনায় গরুগুনা বেচতে পারবো না। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন বিভিন্ন হাটে মেডিকেল টিম কাজ করছে। এছাড়া কোরবানি ঘিরে কসাই ও মসজিদের ইমামদের দেয়া হয়েছে প্রশিক্ষণ। 336 জন কসাইকে আমরা প্রশিক্ষণ দিয়েছি যে আপনার যাওয়ার জন্য, আর ইমামদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে কোরবানি উপলক্ষে। আর আমরা ওই নন স্টেরয়েড হরমোন ব্যবহার না করে এই জন্য আমরা ডিপ্লেটও বিতরণ করছি। এদিকে প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশে যারা খামারি আছেন তাদেরকে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দেওয়া, সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া এবং বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দিয়ে যাতে গরুগুলা সঠিকভাবে তারা সঠিক সময়ে লালন পালন করে বাজারে নিয়ে আসতে পারেন এবং সঠিক দাম পান। কোরবানি ঈদ ঘিরে টাঙ্গাইলে 2,11,974টি পশুর চাহিদা রয়েছে। এবছর জেলায় চাহিদার তুলনায় 29,000-এর বেশি পশু উদ্বৃত্ত রয়েছে। এখন টাঙ্গাইল। ঈদের আর খুব বেশি সময় নেই, তাই পশু জবাইয়ের সরঞ্জাম প্রস্তুতে ব্যস্ত কামার ও কারিগররা। লোহা পুড়িয়ে দিনরাত চলছে দা, বটি, ছুরি ও চাপাতি তৈরির কর্মযজ্ঞ। অনেকে মাংস কাটার পুরনো সরঞ্জাম মেরামতের জন্য ভিড় করছেন কামারশালাগুলোতে। ঝালকাঠি থেকে আলামিন তালুকদারের তথ্য ছবিতে বিস্তারিত। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে ঝালকাঠির কামার শিল্পীদের কাজের চাপ বেড়েছে কয়েক গুণ। কেউ হাতুড়ি দিয়ে লোহা পেটাচ্ছে, কেউ হাপড়ে টান দিচ্ছে, আবার ছুরি, চাপাতি, বটি শান দিতে ব্যস্ত কেউ কেউ। দাম ও মজুরি বেড়ে যাওয়ায় অনেকেই মাংস কাটার পুরনো সরঞ্জামেই শান দিয়ে নিচ্ছেন। আমি একটা ছড়ি নিয়ে আসছি ধার দেওয়ার জন্য এবং একটা কুঠার নিয়ে আসছি, এটা মাঝে মধ্যে লাকড়ি কাটি। দুইটা চাকু বানাইছি, একটা চাপাটি দিছি, 2-3 দিন আগে রেখে গেছি, আজকে হ্যান্ডওভার দিছে। ঈদুল আজহা উপলক্ষে আমরা একটা চাপাটি বানাইছি, এখান থেকে কিনে নিয়েছি। কোরবানির সময় টুকটাক কেনাবেচা হয়, কিন্তু এরপর কাজকর্ম থাকেই না, আমাদের এদিকে চলা যায় না। কামার শিল্পীদের সংখ্যা দিন দিন কমে গেলেও জেলার প্রায় 1.5 শতাধিক পরিবার তাদের বাপ দাদার পেশা এখনো ধরে রেখেছেন। কামার শিল্পীরা জানান, সারা বছর ঢিলে ঢালাভাবে কাজ চললেও তাদের ব্যস্ততা কয়েক গুণ বাড়ে কোরবানির ঈদের আগে। এবছর 25 থেকে 30 লাখ টাকার কামার পণ্য বিক্রির আশা সংশ্লিষ্টদের। কোরবানির উপলক্ষে ওই দাওটাও বানায়, এই চাপাটি বানায় গোস্ত কাটার জন্য। এই আমার আগের থেকে মোটামুটি এখন একটু চাপ হয়েছে। দাও, বটি, তারপরে চাপাটি, সোরা, এই সমস্তটাই একটু এখন বেশি চলে। আমি 5-7 দিন আগে বানাইতে দিচ্ছিলাম,
আজকে নিতে আসছি। কামার শিল্পের সাথে জড়িতদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের ব্যবস্থার কথা জানিয়ে সব রকমের সহযোগিতার আশ্বাস স্থানীয় বিসিক কর্মকর্তার। আমরা অনেক উদ্যোক্তার কাছে গিয়েছি এবং তাদের কোনো উদ্যোক্তা যদি আমাদের কাছে আসে কোনো কারিগরি সহায়তার প্রয়োজন হয়, আর্থিক সহায়তার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কারিগরি সহায়তা করতে পারবো, তাদেরকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে পারবো এবং আমাদের এখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। ঈদুল আজহার সময় কামারদের উপার্জন হয় দ্বিগুণ, তাই সারা বছরের ঘাটতি পোষাতে দিনরাত পরিশ্রম করে বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরি করছেন কামার শিল্পীরা। এখন ঝালকাঠি। কাস্টমস কর্মকর্তাদের আন্দোলনের পর বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দেখা দিয়েছে জাহাজের জট। বৃষ্টিতে খাদ্যশস্য ও খোলা পণ্য খালাসে ব্যাহত হওয়ায় সময় মতো জেটিতে ভিড়তে পারছে না জাহাজ। বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি খাত। ঈদের আগে বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ডিপো ও বন্দর কর্তৃপক্ষ। পরিবহন ভাড়া বেড়েছে 4 থেকে 5 গুণ। যদিও ছুটিতে কার্যক্রম সচল রাখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন সহ খোলা হয়েছে হটলাইন। হাজিরা শুলির প্রতিবেদন। গেল 15 মে শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে কন্টেনারবাহী পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। এরপর রাজস্ব বোর্ড বিভক্তির প্রতিবাদে কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতি। এসব ধকল কাটিয়ে বন্দরের কার্যক্রম গতিশীল করার চেষ্টার মধ্যেই এবার বৈরী আবহাওয়ার প্রকোপ। ফলে গেল সপ্তাহে 2 দিন জেটিতে ভিড়তে পারেনি কোনো জাহাজ। সেই সঙ্গে টানা 1 সপ্তাহের বেশি সময় ধরে চট্টগ্রামে ভারী থেকে মাঝারি বর্ষণের কারণে ব্যাহত হচ্ছে আমদানি পণ্য খালাস কার্যক্রম। এতে নির্ধারিত সময়ে বন্দরের জেটিতে ভিড়তে পারছে না জাহাজগুলো, ফলে রপ্তানি পণ্য জাহাজীকরণে দেরি হচ্ছে। এর মধ্যে ঈদের আগে অতিরিক্ত রপ্তানি পণ্যের চাপে হিমশিম অবস্থা ডিপোগুলোর। 1 লাখ টিউএস ধারণ ক্ষমতার বিপরীতে ডিপোগুলোতে বর্তমানে কন্টেনার আছে প্রায় 80,000 টিউএস। এই পরিমাণ জাহাজ কিন্তু চট্টগ্রাম বন্দরে ভিড়ছে না যে এই রপ্তানি পণ্যবাহী কন্টেনারগুলো নিয়ে যাবে, যার ফলে রপ্তানি পণ্যবাহী কন্টেনারের একটা বিশাল ভলিউম 19টা আউটডকে জমে যাচ্ছে। সুতরাং অপারেশনাল একটা বাধা বা অবস্ট্যাকল আমরা এখন ফেস করছি এবং আমরা মনে করি যে ঈদের পর থেকে এটা ধীরে ধীরে কেটে যাবে। ঘটনা হচ্ছে ডিপুর সক্ষমতার মেটার, যারা এক্সপোর্ট কন্টেনারগুলো বা কাভার ভ্যানগুলো তারা রিসিভ করতে পারছে না, তাদের জায়গার সংকুলন নেই, রাস্তায় জায়গা দাঁড়িয়েছে। এ অবস্থায় ডিপোগুলোতে জায়গা সংকুলন না হওয়ায় রফতানি পণ্য নিয়ে বাইরেই দাঁড়িয়ে আছে প্রায় 7,000 ট্রাক। এতে কারখানা থেকে ডিপোতে পণ্য পরিবহনের ভাড়া বেড়ে ঠেকেছে 5 থেকে 20,000 টাকায়। আর ঢাকা থেকে চট্টগ্রামে পরিবহন ভাড়া 20,000 থেকে বেড়ে দাঁড়িয়েছে 60,000 টাকায়। ডিপোগুলোতে ধারণ ক্ষমতার বাইরে অনেক মাল চলে আসছে, যার জন্য কাভার্ড ভ্যানগুলো আপনার রোডে দিনের পর দিন অপেক্ষমান, কিন্তু মাল আনলোড করতে পারছে না। আর আনলোড করতে না পারলে এক্সপোর্টও সময় মতো হবে না, আর সময় মতো না হলে এটার খেসারত আলটিমেটলি রপ্তানিকারকদেরকেই দিতে হবে। বন্দর কর্তৃপক্ষ বলছে প্রতিকূল আবহাওয়ার কারণে কিছুটা সংকট হলেও জেটি খালি হওয়া মাত্রই জাহাজগুলোকে ভেড়ার জন্য সিরিয়াল দেওয়া হচ্ছে। পণ্য ডেলিভারি বাড়ায় দ্রুত সংকট কেটে যাওয়ার আশা তাদের। যে সমস্ত জাহাজ আউটার অ্যাঙ্কারেজ থেকে লাইটারাইজ করছে তাদেরটা কিন্তু সমস্যা হচ্ছে না। যারা ভিতরে বাড়তিতে যাচ্ছে শুধু তাদের জন্যই, যারা কনসাইনি আছে, যারা নিয়ে আসছেন, তারা যদি আমাদের কাছে আবেদন করেন আমরা তাদেরকে তাদের সুবিধাজনক বার্তাও কিন্তু বাল্ক খালাস করার জন্য পারমিশন দিচ্ছি। চট্টগ্রাম বন্দরে সচল জেটি রয়েছে 16টি। বর্তমানে বহির্নোঙরে অপেক্ষায় আছে 23টির মতো জাহাজ। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। পবিত্র ঈদুল আজহায় দেশে প্রিয়জনদের কাছে অর্থ পাঠাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাস করা প্রবাসীদের মধ্যে এই প্রবণতা বেড়ে চলেছে। কোরবানি দেয়া এবং মাংস বন্টন জটিলতায় যুক্তরাষ্ট্রের অধিকাংশ প্রবাসী দেশে পাঠিয়ে দিচ্ছেন কোরবানির অর্থ। এতে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। যুক্তরাষ্ট্র থেকে আব্দুল আহাদের প্রতিবেদন। পবিত্র ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টির আশায় পছন্দের পশু কুরবানি দিয়ে থাকেন সামর্থ্যবান মুসলমানরা। তাই সময় ঘনিয়ে আসায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা দেশে থাকা প্রিয়জনের কাছে পাঠাচ্ছেন কুরবানির অর্থ। যুক্তরাষ্ট্রে বসবাস করা বাংলাদেশি মুসলমানদের মধ্যে এই প্রবণতা দিন দিন বেড়েই চলেছে।
দেশে অর্থ পাঠিয়ে পরিবারের সদস্যদের মাধ্যমে কুরবানি দিচ্ছেন অনেক প্রবাসী। এভাবে দেশের অর্থনীতিতে রেমিটেন্স যোগ করে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা। একটা ধরেন উপকার হচ্ছে রেমিটেন্স যাচ্ছে, আপনারা হয়তো দেখছেন যে এই রিজার্ভে হাত না দিয়েই এই রেমিটেন্সের টাকা দিয়ে অনেকগুলা মানে ঋণ পরিশোধ করা হয়েছে ইতিমধ্যেই বাংলাদেশে। সেখানে চামড়াটাও সেখানে হয়তো বিক্রি করছে মাদ্রাসা, স্কুল, এতিম, হয়তো আদার্স পিপল, দে আর গেটিং বেনিফিট ফ্রম ইয়ার। নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান, টেক্সাস কিংবা রাজধানী ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রের প্রায় সব জায়গায় রয়েছে বাংলাদেশি মুসলিম কমিউনিটি। অনেকে এখানকার পশুর উচ্চ মূল্য, কুরবানি দেয়া নিয়ে জটিলতা আর মাংস বন্টনে সমস্যার কথা তুলে ধরেন। এসব কারণে দেশের আত্মীয় স্বজনের কাছে কুরবানির অর্থ পাঠিয়ে দেন বলে জানান তারা। টাকার পরিমাণটা অনেক বেশি এখানে চলে যায় এবং একজন মানুষ একটা কুরবানি দেয় না, একজনে একটা নাম দেয়। আসল কুরবানিটা এটার মজা উপলব্ধি করতে পারে না। মনে করি যে দেশে যদি দেই, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বান্ধব, আমার এই গরিব যারা আছে ওরা একটু ফিল করবে। বাংলাদেশে হলে গিয়ে মেইন সব ফ্যামিলি মেম্বার, তো এই জন্য বাংলাদেশে মেনলি দেওয়া হয়। কারণ এখানেও যদি কোরবানি করা হয় এটা তো অলমোস্ট লাইক শুধু মাংস কেনার মতো হয় কোরবানি। কুরবানির মৌসুমে যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার কোটি টাকার রেমিটেন্স যায় বাংলাদেশে। উপকৃত হন কুরবানির পশু ব্যবসায়ী, কসাই, দরিদ্র পরিবারগুলো। সার্বিক অর্থনৈতিক চক্রেও আসে গতি। দেশে দেওয়াতে আমি ওইটার পক্ষেই থাকি, দেশে দেওয়া যায়, গরিব লোকেরা উপকৃত হয়, আর দেশে অনেক টাকা যায়, ওইটা আসলে রেমিটেন্সটাও দেশের জন্য বাড়ে। বাংলাদেশের গ্রামগঞ্জে এমন অনেক পরিবার আছে যারা সারা বছর মাংস কিনতে পারেন না, তাই ঈদুল আজহার অপেক্ষায় থাকেন অনেকে। কুরবানির মাংসে পূর্ণতা পায় ঈদ আনন্দ। কুরবানির সময় প্রবাসী বাংলাদেশিদের এই সহযোগিতা শুধুমাত্র ধর্মীয় দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের অর্থনীতি এবং সামাজিক ভারসাম্য রক্ষায়ও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। পবিত্র ঈদুল আজহা উদযাপনে দেশে থাকা স্বজনদের কাছে টাকা পাঠাতে কাতারের বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলোতে ভিড় করেছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি অর্থ বছরে কাতার থেকে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন বলে জানায় মানি এক্সচেঞ্জ হাউসগুলো, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রেখেছে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবিতে বিস্তারিত। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপনের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে কাতার থেকে রেমিটেন্স পাঠাতে এক্সচেঞ্জ হাউসগুলোতে ছুটছেন প্রবাসী বাংলাদেশিরা। কোরবানির ঈদ উপলক্ষে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়াচ্ছে দেশের রিজার্ভে। দেশে থাকা পরিবার পরিজনের কাছে টাকা পাঠাতে শেষ মুহূর্তে কাতারের বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রবাসী বাংলাদেশিদের ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কষ্টের অর্জিত অর্থ দেশে পাঠাচ্ছেন তারা। উদ্দেশ্য কেবল পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো। কোরবানির রেমিটেন্স একটু বেশি করেই পাঠাতে হয় এবং আশা করি বাংলাদেশের রেমিটেন্স অনেক যাবে এই কোরবানি উপলক্ষে এবং এটা আমার দেশের অর্থনীতিতে উন্নয়নে অনেক সাহায্য করে। এইবার ঈদটা পড়ছে মাসের শুরুতে, যেটা করা হয়েছে আমরা যখন স্যালারি পাওয়ার পরেই আমরা আমাদের পরিবারের জন্য ওই স্যালারির টাকাটা সেন্ড করতে পারছি। আমি টাকা পাঠাবার জন্য আসছি, বেতন ভাই এই ঈদের জন্য টাকা পাঠাইতে আসছি। টাকা পাঠাইলে তো দেশে ঈদ করবে আমার। রমজানের চেয়ে কোরবানির ঈদে প্রবাসীরা বেশি রেমিটেন্স পাঠান বলে জানান এক্সচেঞ্জ হাউসগুলোর কর্মকর্তারা। বাংলাদেশে সাধারণত দুই ঈদে, রোজার ঈদ এবং কোরবানি ঈদে সবচেয়ে বেশি রেমিটেন্স প্রবাহ যায়। তো কোরবানি ঈদে সাধারণত আরও একটু বেশি যায়, এবারও এর ব্যতিক্রম নয়। আমরা আশা করছি এবারের কোরবানি ঈদে সর্বোচ্চ রেমিটেন্স যাবে, যেটা আমরা প্রতি বছর যেটা $1 বিলিয়ন কাতার থেকে যেত, এই বছরে যে প্রবাহ দেখছি তাতে মনে হচ্ছে এটা $1 বিলিয়ন ছেড়ে যাবে। কাতারে 4 লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। কাতার থেকে প্রবাসীরা প্রতি বছর গড়ে $1 বিলিয়ন পাঠালেও এবার এর সংখ্যাটা বেড়ে প্রায় $2 বিলিয়ন কাছাকাছি যাবে বলে মনে করেন এক্সচেঞ্জ হাউসের কর্মকর্তারা। এখন কাতার। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এই স্লোগানে যখন বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে, তখনও দেশে প্লাস্টিক দূষণ স্বাভাবিকের চেয়ে অনেক গুণ বেশি। গবেষণা বলছে স্বাস্থ্য ঝুঁকি ছাড়াও নদী, সাগর এবং ল্যান্ডফিল দূষণের প্রায় ৭৯%ই ঘটছে প্লাস্টিক বর্জ্যের কারণে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন দেশে প্লাস্টিক পণ্যের ব্যবহার ও দূষণ রোধে বিধিনিষেধ থাকলেও তা কার্যকর নয়। এদিকে পরিবেশ ও বন উপদেষ্টার দাবি সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে সরকার বদ্ধপরিকর। সাজিদ আরাফাতের প্রতিবেদন।
যাপিত জীবনে প্লাস্টিক ছাড়া কি একটা দিন কল্পনা করা যায়? আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা একক ব্যবহারযোগ্য এই প্লাস্টিকই যেন গলার কাঁটা। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা এসডোর সমীক্ষা বলছে, বাংলাদেশ বছরে প্রায় ৩.৮৪ বিলিয়ন একক ব্যবহারের প্লাস্টিক বোতল তৈরি করে, যার মাত্র ২১.৪% পুনর্ব্যবহারযোগ্য। এসব প্লাস্টিকের ৭৮.৬% নদী, সাগর এবং ময়লার ভাগাড়ে দূষণে অবদান রাখে। ২০২১ সালে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার আওতায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হয়। তৈরি করা হয় টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনার রোডম্যাপ। লক্ষ্য ২০৩০ সালের মধ্যে প্লাস্টিক উৎপাদনে ৩০% কমানো, ২০২৬ সালের মধ্যে ৯০% একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ করা এবং ২০২৫ সালের মধ্যে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার ৫০% উন্নীত করা। তবে বাস্তবতা বলছে, এসব নীতিমালা কাগজেই সীমাবদ্ধ। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্লাস্টিক পণ্যের ব্যবহার ও এর দূষণ রোধে বিধিনিষেধ থাকলেও তা শতভাগ কার্যকর হয় না। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত করার পরামর্শ তাদের। পলিউশনটা তখনই তৈরি হয় যখন প্লাস্টিকটা পরিবেশে যায়। আর যদি আমি পরিবেশে যাওয়া থেকে বিরত রাখতে পারি তাহলে, এবং ম্যানেজমেন্টটা যদি ভালোভাবে সেভাবে নিতে পারি, তাহলে কিন্তু আমার প্লাস্টিক থেকে পলিউশনটা সেভাবে হয় না। সো প্লাস্টিকের যে সমস্ত প্লাস্টিকের উপরে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এটাকে না ইউজ করার বা যে বিষয়গুলো, তার চেয়ে বড় বিষয় হচ্ছে ম্যানেজমেন্টের আওতায় প্লাস্টিককে নিয়ে আসতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা ও অবৈধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। সেই ধারাবাহিকতায় প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে প্লাস্টিক পণ্যের উপর। প্লাস্টিকের নানা পণ্যে ভ্যাটের হার ৭% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, পণ্যে বাড়তি শুল্ক আরোপ একমাত্র সমাধান নয়। পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই ভবিষ্যৎ গঠনে সামাজিক দায়বদ্ধতার আওতায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্লাস্টিক বিরোধী ক্যাম্পেইনের পাশাপাশি সরকারকে বিকল্প ব্যবস্থার সুপারিশ করেন তারা। প্লাস্টিক শিল্পকে কিন্তু আগে থেকেই বলতে হবে যে আপনারা বিকল্পের দিকে, অর্থাৎ এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলির দিকে যান। তখন যদি তারা প্লাস্টিকটাই ব্যবহার করলো, কিন্তু সেটা কিছুটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হলো, সেটা কিভাবে করা যায় সেটা কিন্তু বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে করতে হয়। এখন এই প্লাস্টিক শিল্পের বিকল্প হিসাবে আসলে সরকার কি ভাবছে, সেই ভাবনার জায়গাটাও কিন্তু স্পষ্ট না। পরিবেশ ও বন উপদেষ্টার দাবি, একক ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে সরকার বদ্ধপরিকর। কঠোর পদক্ষেপের পাশাপাশি বিকল্প ব্যবস্থার আশ্বাস তার। আমরা কঠোর হচ্ছি ইন দ্য সেন্স যে আমরা বাজারগুলো মনিটর করছি, যে কোন তিনটা বিকল্প তারা রাখবে এটা বলছি। আমরা এমনকি বিকল্প তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য পাট মন্ত্রণালয় আলাদা উদ্যোগও নিয়েছে, যেটা হয়তো ঈদের পরে কাজটা শুরু হবে। আর পলিথিন উৎপাদনের ক্ষেত্রে নিষেধাজ্ঞাটা প্রয়োগ করতে আমরা বহুবার গিয়েছি, বহুবার প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে তো আপনি প্লাস্টিকের বা পলিথিনেরটাকে আলাদা করতে পারবেন না। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের কাজটা আপাতত কেবল পলিথিন শপিং ব্যাগ কেন্দ্রিক। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা, এটা আমরা সকল সরকারি দপ্তরে বলছি ওখান থেকে সরে আসতে। প্লাস্টিক দূষণের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে শহরের প্রায় 18% আর গ্রামের মাত্র 5% ভোক্তা সচেতন। এমন বাস্তবতায় বৈশ্বিক ভোগবাদী বাণিজ্যের জিইয়ে রাখা নীরব ঘাতকের বিরুদ্ধে সচেতন হওয়ার দাবি পরিবেশবাদীদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। নেত্রকোনা উদ্বোধন হলেও কাজে আসছে না পৌর কর্তৃপক্ষের কোটি টাকার নির্মিত স্যানিটারি ল্যান্ডফিল। প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে ল্যান্ডফিল রূপ নিয়েছে ময়লা আবর্জনার স্তূপে। নগরবাসী বলছেন, জনবসতিপূর্ণ স্থানে ময়লা প্রক্রিয়াজাতকরণের এই ভাগাড় কোনো কাজেই আসছে না। প্রতিবেদনে বিস্তারিত। নেত্রকোনা পৌরসভাকে ঘিরে রেখেছে মগরা নদী। তবে দখল, দূষণ আর ময়লার কবলে প্রাণ হারাচ্ছে শহরের প্রাণ হিসেবে পরিচিত এই নদী।
নেত্রকোনা পৌরসভায় দিন দিন বাড়ছে মানুষের বসতি। শহরের আবর্জনা ফেলার জন্য বাহির চাপড়া এলাকায় 3.5 একর জায়গায় 6,83,00,000 টাকা ব্যয়ে স্যানিটারি ল্যান্ডফিল্ডের অবকাঠামো নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। 2024 সালে এর উদ্বোধন করেন তৎকালীন পৌর মেয়র। এরপর 1 বছর পার হলেও এখনো আলোর মুখ দেখেনি বহুল কাঙ্ক্ষিত এই প্রকল্প। ল্যান্ডিং স্টেশনটা এটা কোনো কাজ হচ্ছে না, অকেজ অবস্থায় পড়ে আছে। প্রতিদিন শত শত টন বর্জ্য নেত্রকোনা রাস্তার আশেপাশে ফেলা হচ্ছে। বিষ আছে আমাদের মার্কেট থেকে কিনে নিয়ে এসে বাসার সামনে, এটা যদি আধা ঘন্টা থাকে বিষের মধ্যে একটা পলিথিন দিয়ে দিই, ওই পলিথিন দিয়ে ভরতে আধা ঘন্টা সময় লাগে, মনে হয় যে আধা কেজি হয়ে যাবে মাছি। ময়লা আবর্জনা পড়ে আছে, মাছিরা যে উঠতেছে, আপনার ধোয়া যাচ্ছে রুমের ভিতরে, মানুষ এটা শ্বাসকষ্টে ভুগতেছে। রাস্তার মাঝে ডাইলে থেকে জায়গা ময়লাটা, ওইখানে যা এই পচা মেডিকেলের ময়লা থাকে, এই আরো নারী বুড়ি থাকে, অনেক সময় দেখা যায় গরু মারা ফেলা থেকে যায়। ল্যান্ডফিলটিতে ময়লা আবর্জনা প্রক্রিয়াজাতকরণের জন্য যন্ত্রপাতি স্থাপনের কথা থাকলেও তার কিছুই হয়নি। শুধু কোটি টাকায় নির্মিত ভবন রয়েছে, যার ভিতরে বাহিরে ফেলা হচ্ছে মেডিকেল থেকে শুরু করে দৈনন্দিন সকল প্রকার বজ্র। এই বজ্র পোড়ানোর ফলে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। এছাড়া তীব্র দুর্গন্ধ তো আছেই। এর প্রভাবে একদিকে যেমন জনস্বাস্থ্য ও প্রকৃতি হুমকির মুখে পড়েছে, তেমনি সামাজিক কর্মকাণ্ডেও দেখা দিয়েছে বিপত্তি। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ক্ষতির মুখে পড়েছে এলাকার জমি বেচা কিনা। আমি ফাউন্ডেশন দিয়ে বাসা করছি, আমি বাসা করে বাসা ভাড়া দিতে পারতেছি না। কারণ কি, এই পৌরসভার যে লোকজন, নাম আর বলবো না, লোকজন যে কাজটা যে একটা আবাসিক এলাকার ভিতরে এটা করা উচিত ছিল। বর্ষাকাল আসলে 1 হাঁটু পানি জমে যায়, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করে নাই। ওই ময়লাগুলা যখন ময়লা ধোয়া পানি যখন নামে রাস্তায়, সেটিতে বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দেয়। আর এমনিতে রোগশোক আছে, ডায়রিয়া, আমাশয়, বিভিন্ন ধরনের রোগশোকে ভুগে মানুষ। আগে যদি জানতাম এই জায়গার পরিবেশ পরিস্থিতি এরকম নাজেহাল হইব, তাহলে কোনোদিন এই জায়গায় বাসাই করতাম না। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ বলছে, স্যানিটারি ল্যান্ডফিলটিতে আবর্জনা প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতি না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই এর কার্যক্রম শুরু করতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। যদি প্রকল্প থেকে আমাদের ল্যান্ডফিলটাকে ফাংশনিং করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন এবং আমাদেরকে প্রয়োজনীয় পরামর্শ এবং লজিস্টিক্যাল সাপোর্ট দেন, তাহলে আমরা হয়তো এইটা ফাংশনিং করতে পারলে এই দুর্ভোগ থেকে আমরা অনেকটা দুর্ভোগ লাঘব করতে পারব। 1887 সালে প্রতিষ্ঠার পর নেত্রকোনা পৌরসভাকে 1996 সালে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়। বর্তমানে শহরটিতে কয়েক লাখ মানুষের বসবাস। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। চলতি বছর দিনাজপুরে লিচুর ভালো ফলন হয়েছে। এছাড়া জিআই স্বীকৃতি পাওয়ায় দিনাজপুরের বেদানা লিচুর সুনাম এখন বিশ্বজুড়ে। টানা 3 বছরের মতো এবারও বিদেশে রপ্তানি হবে এই লিচু। সব মিলিয়ে জেলায় এই খাতে প্রায় 900 কোটি টাকা বাণিজ্যের আশা সংশ্লিষ্টদের। মহসিন আলীর ছবিতে আরও জানাবেন আমিরুল বাপ্পি। দিনাজপুরের লিচু বাগানগুলো ধারণ করেছে লাল বর্ণ। সবুজ পাতার ফাঁকে লাল লিচু যেন বাংলাদেশের প্রতিচ্ছবি। জেলার বিভিন্ন বাগানে থোকায় থোকায় ঝুলছে মাদ্রাজি, বোম্বাই, বেদানা, চায়না 2, চায়না 3, মুজাফফরি, কাঁঠালি সহ বিভিন্ন জাতের লিচু। গত বছর অতিরিক্ত গরমে এই জেলায় নষ্ট হয়েছিল লিচুর দানা। এছাড়া ঝড় ও অতিবৃষ্টিতেও ক্ষতিগ্রস্ত হয় বাগান, যাতে বেশিরভাগ বাগানিকে গুনতে হয়েছে লোকসান। কিন্তু এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন যেমন বেশি, তেমনি লিচুর আকারও কয়েক বছরের তুলনায় হয়েছে বড়। বর্তমানে প্রতিটি বাগানেই চলছে লিচু নামানোর ধুম। বাগান থেকে লিচু সংগ্রহ করছেন পাইকাররা। এবার একটু লাভবানের দিকে, গত বছরে লস ছিল, এবার একটু উঠে আসছে। এবারকার আবহাওয়াটা একটু ভালো, বৃষ্টি বাদল একটু বেশি, তার জন্য ফলনটাও খুব ভালো হয়েছে। অন্য বছরের থেকে এবার লিচু পাকায়, তো এবার লিচু পাকায় নাই, ভয়তে আগতে বিক্রি হয়ে গেছে। এখন একটু লিচু ফলন কমে গেছে, এখন একটু চাহিদা বাড়ে গেছে। বাগান থেকে লিচু সংগ্রহের পর ট্রাক আর ভ্যানে সেগুলো পৌঁছে যাচ্ছে শহরের পাইকারি ফলের আড়তে। বিক্রেতারা বলছেন, মৌসুমের মাঝামাঝি হওয়ায় বাজারে বেড়েছে সরবরাহ, একই সঙ্গে বেড়েছে দামও। এছাড়া বেড়েছে অনলাইনে লিচু বিক্রিও। এবারকার অত্যাধিক ফলন, আর গোটা বাংলাদেশের সব জায়গার সব জেলার লোক দিনাজপুরে, দাম এখানে বেশি, যে সবখান থেকে পার্টি আসতেছে, এরা তো বেশি দামে কিনতেছে। বেদানা লিচু এর আগে বেশি 400 টাকা শ, এখন 600 টাকা শ। দামটা এই যে 3 দিন ধরে বাড়ছে। সামনে ঈদ আসতেছে,
এই জন্য কাস্টমারের চাহিদাটা বেশি। কারণ সবসময় তো মানুষ মিষ্টি, আপেল, কমলা এগুলো নিয়ে যায়, এখন তার পরিবর্তে এই যে লিচু নিয়ে যাচ্ছে, এই জন্য চাহিদাটা বেশি। দেশের গণ্ডি পেরিয়ে দিনাজপুরের লিচুর খ্যাতি এখন বিশ্বজুড়ে। এবছর মে মাসে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে দিনাজপুরের বেদানা লিচু, তাই বিশ্ববাজারে বেড়েছে চাহিদাও। 2022-23 অর্থবছরে ফ্রান্স ও নেদারল্যান্ডসে লিচু রপ্তানি করেছিল গ্লোবাল ট্রেড এক্সপোর্টার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। গত বছর থেকে ইংল্যান্ডে রপ্তানি করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড। এবছরও রপ্তানি করবে তারা। পাশাপাশি চীনেও রপ্তানি হওয়ার কথা রয়েছে বেদানা লিচু। কৃষি বিভাগ বলছে চলতি বছর এই জেলায় 5,491 হেক্টর জমির 10,400 বাগানে রয়েছে লিচু, যেখান থেকে লিচু আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 36,000 টন, যাতে এই খাতে বাণিজ্য হবে 700 থেকে 900 কোটি টাকার। বর্তমান যে বাজার মূল্য তাতে 700 থেকে 900 কোটি টাকার বাজার হবে। আর কৃষকেরাও তারাও আনন্দিত, খুশি যে তারা এই পণ্যটি বিক্রয় করে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। ইংল্যান্ড, চায়না এই সমস্ত দেশে এটার চাহিদা রয়েছে। বিগত বছরগুলোতেও কিন্তু আমরা এই বিরলের বা দিনাজপুরের লিচু আমরা কিন্তু বাইরে রপ্তানি করতে পেরেছি। তো এই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে এটি আরও সম্প্রসারিত হবে। এছাড়া গত 10 বছরে এই জেলায় লিচুর আবাদ বেড়েছে প্রায় 1000 হেক্টর। বর্তমানে 10 জাতের লিচু পাওয়া গেলেও গবেষণা চলছে নতুন জাত উদ্ভাবনে। আমিরুল বাপ্পি, এখন দিনাজপুর। তাবুর শহর মিনায় সারা রাত ইবাদত বন্দেগীর পর আরাফাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন মুসল্লিরা। এর মধ্য দিয়ে শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা। লাখো কণ্ঠের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত বিদায় হজের স্মৃতি বিজড়িত আরাফাতের ময়দান, যা মিনা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসল্লি। আরাফাতের ময়দানে জোহরের নামাজের পর পাঠ করা হবে খুতবা। হাদিসের ভাষ্য মতে আরাফাতে উপস্থিত না হলে হজ পূর্ণ হয় না। আসরের নামাজ শেষে সূর্যাস্তের পর মুসল্লিরা রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় শেষে রাত্রি যাপন করবেন তারা। তারপর বড় জামরায় শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন মুসল্লিরা। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ঈদের লম্বা ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। রেল যাত্রা স্বস্তির হলেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস ব্যাহত। বহির্নোঙরে জাহাজ জট। ঈদে কার্যক্রম চালু রাখতে বিশেষ টাস্ক ফোর্স। যুক্তরাষ্ট্র থেকে অধিকাংশ প্রবাসী দেশে পাঠিয়েছেন কোরবানির অর্থ। সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে কাতার থেকে। দূষণের সবচেয়ে বড় উৎস প্লাস্টিক বর্জন। আইন থাকলেও তা অকার্যকর। প্রতিশ্রুতিতেই দায় সারছে সরকার। পাট মন্ত্রণালয় আলাদা উদ্যোগও নিয়েছে, যেটা হয়তো ঈদের পরে কাজটা শুরু হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা, এটা আমরা সকল সরকারি দপ্তরে বলছি ওখান থেকে সরে আসতে। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভিতে।